নমস্কার কৃষক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মাজরা পোকা নিয়ে, ধানের মাজরা পোকা নিয়ে। ধানের মাজরা পোকা কীভাবে ধানের ক্ষতি করে এবং তার কিভাবে দমন করব, তার কি কি স্টেজ আছে, ক্ষতিকারক দশা কোনটি, প্লাস তার সঙ্গে তার কি সিমটম দেখলে আমরা স্প্রে শুরু করব এবং কখন স্প্রে শুরু করব, সব কিছুই নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা আলোচনা করব মাজরা পোকার জীবনচক্র নিয়ে। মাজরা পোকা জীবনচক্রে 4টি দশা দেখতে পাওয়া যায়: পূর্ণাঙ্গ বা অ্যাডাল্ট দশা, ডিম বা এগ দশা, তারপরে লার্ভাল দশা, তারপরে পিউপা এবং তারপরে আবার সেটা পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। এই পূর্ণাঙ্গ দশাতে স্ত্রী এবং মাজরা পোকা কেমন দেখতে আমরা একটু জেনে নিই। স্ত্রী মাজরা পোকার দেখবেন ডানাতে দুটো কালো টিপ থাকে, এই ডানাতে একটি, ওই ডানাতে একটি, দুটো কালো টিপ থাকে। এবং পুরুষ মাজরা পোকা তুলনামূলকভাবে স্ত্রী মাজরা পোকার থেকে একটু ছোট হয় এবং ডানাতে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কালো টিপ দেখতে পাওয়া যায়। প্রথম নজরে দেখলে মনে হবে কিছুই নেই ওখানে। মিলনের পর পুরুষ মাজরা পোকা মারা যায় এবং মিলনের পর স্ত্রী মাজরা পোকা ডিম পাড়ে, প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে ডিম পাড়ে। ডিম পাড়ার পর স্ত্রী মাজরা পোকাও মারা যায়। এবার ডিম দশাতে চলে আসি, এক দশাতে সাধারণত ইনকিউবেশন পিরিয়ড থাকে 5 থেকে 8 দিন, পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করে। একটা ডিমের ক্লাস্টারের মধ্যে সাধারণত 120 থেকে 150টি ডিম থাকতে পারে। এই ডিম হ্যাচিং হলো 5 থেকে 7 দিনের মধ্যে। হ্যাচিং হওয়ার পর লার্ভাল দশাতে এলো। এই লার্ভা হচ্ছে সবথেকে খতরনাক দশা, যেখানে 20 থেকে 30 দিন পর্যন্ত এই লার্ভা বেঁচে থাকতে পারে এবং কন্টিনিউয়াস আপনার ধানের ক্ষতি করতে থাকে। লার্ভাল দশার পর চলে যায় পিউপাল দশা। লার্ভাল দশা থেকে পিউপাল দশা যেতে, পিউপাল দশাতে মোটামুটি 6 থেকে 10 দিনের মতো পিউপাল দশা থাকে, তারপর সেটা পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। এরপর আমরা চলে যাব পরবর্তী স্টেজে। ধানের এই লার্ভাল দশা যদি অ্যাটাক করে, এই মাজরা পোকা যদি অ্যাটাক করে, তাহলে তার সিমটম কেমন হবে এবং তার প্রতিকার আমরা কী দেব। ধানের মাজরা পোকার লার্ভাল স্টেজ হলো সবথেকে ক্ষতিকারক স্টেজ। মাজরা পোকা কেন বলা হয়? প্রথম দেখবেন ডিম থেকে ফোটার পর লার্ভাটি ওই গা বেয়ে ধানের শীষের ধানের গা বেয়ে আপনার ঠিক যে জায়গাটাতে জাংচার পিরিয়ড থাকে, মানে জলটা যে জায়গাটা থাকে সেই জায়গাটার ঠিক ওই স্টেমের মধ্যে, কাণ্ডের মধ্যে টুক করে, পাশকাঠির মধ্যে টুক করে ঢুকে যায় ফুটো করে এবং কাণ্ডটাকে চিবিয়ে চিবিয়ে খায়। মানে ধানের মেন মজ্জাটাকেও নষ্ট করে দেয়, তার জন্য একে মাজরা পোকা বলা হয়। সাধারণত দেখবেন একবার ফুটো করে ঢুকে যাওয়ার পর মাজরা পোকা তার ভিতরটা কুড়ে কুড়ে খায় এবং তারপরে আস্তে আস্তে আপনার সেটা পিউপাতে পরিণত হয়। প্রায় 20 থেকে 25 দিন কি 30 দিন পর সেটা পিউপাতে পরিণত হয়। এতদিন ধরে ও ক্ষতি করতে থাকে। সাধারণত ধানের মধ্যে, সে বোরো ধানই হোক বা আপনার খারিফ ধানই হোক, ধানের মধ্যে দু দু দুভাবে আপনার মাজরা পোকা আসতে পারে। দুটো টাইমে মাজরা পোকা আসতে পারে। প্রথমত 20 থেকে 25 দিনের মাথায় মাজরা পোকার একটা প্রাদুর্ভাব দেখা যেতে পারে। আরেকটা যখন শীষ হয়, শীষ শুরু হয় ঠিক 40 থেকে 45 কি 50 দিনের মাথায় মাজরা পোকা দ্বিতীয়বার অ্যাটাক করতে পারে। সুতরাং এই দুটো টাইমেই আমাদের প্রতিকার নেওয়া উচিত এবং ঠিক আগে থেকে যদি আমরা প্রতিকার নিতে পারি, তাহলে আমাদের কিন্তু লসটা, মানে আমাদের ক্ষতিটা কম হয়। মাজরা পোকার আক্রমণ আমরা কিভাবে বুঝবো আমাদের ধানে হয়েছে? যদি দেখেন বীজতলাতে বা পাঁচকাঠি তলার সাথে মাজরা পোকার অ্যাটাক হয়, তাহলে আপনার ডেড হার্ট, মানে আপনার ধরুন মজাটাকে যদি কেটে দেয় তাহলে উপর দিকটা শুকিয়ে যায় এবং ওই যদি আপনি ডগটাকে টানেন, ডগটা টানলে উঠে যাবে। তখন দেখবেন মানে উপর দিকটা শুকিয়ে গেছে, সেটাকে বলে ডেড হার্ট। মানে পোকাটা আপনার গোড়াতে কেটে দিল, মজাটাকে কেটে দিল এবং উপর দিকটা শুকিয়ে গেল। এটা হলো প্রথম সিমটম ফার্স্ট দশাতে 20 থেকে 25 দিন কি 30 দিনের মাথায়। তারপরে সেকেন্ড দশা যদি অ্যাটাক করে 40 থেকে 45 বা 50 দিনের মাথায়, তখন হোয়াইট ইয়ার হেড বলে একটা সিমটম দেখতে পাওয়া যায়। মানে যখন শীষ অবস্থায় যদি ও অ্যাটাক করে, দেন পুরো শীষটা সাদা হয়ে গেছে, পুরো চ্যাফি গ্রেন হয়ে গেছে, ওর মধ্যে কোনো গ্রেনই থাকে না, পুরোটা চ্যাফি হয়ে যায়। সুতরাং ওই শীষটাকে টানলে দেখবেন উঠে যাচ্ছে, তখনই জানবেন যে মাজরা পোকা আমার অ্যাটাক করে দিয়েছে। আমাকে কিন্তু কন্ট্রোল মেজার ব্যবহার করতে হবে এই সব অ্যাটাকের আগে। যদি মাজরা পোকা কেটে একবার ঢুকে যায় ভিতরে, যদি সাদা শীষ হয়ে যায়, সেটাকে তো কন্ট্রোল করতে পারবো না আমরা। সুতরাং তার আগে আমাদের কন্ট্রোল নিয়ে আসতে হবে। প্রতিকারের উপায় কী? মাজরা পোকা সাধারণত ডিম পাড়ে আপনার ধানের পাতার ডগের দিকে এবং নিচু পড়ছে পিছন দিকটাতে। সুতরাং যদি আমরা নিজেরা যখন ভিজিট করতে যাব জমিতে, তখন যদি আমরা পাতাগুলো কেটে কেটে ফেলে দিতে পারি বা পুঁতে দিতে পারি, তাহলে অনেকটা ডগটা কেটে দিলে অনেকটা প্রতিকার হয়। এবং যখন আমরা বীজতলা থেকে ধান রোপণ করব, তখন যদি ডগগুলো এইভাবে কেটে দিতে পারি, তাহলে কিন্তু মাজরা পোকা ডগের দিকে ডিম পাড়তে পারে না এবং ধান সুরক্ষিত থাকে। তাছাড়াও আমরা ব্যবহার করতে ফেরোমন ট্র্যাপ, বিঘাতে 4টি করে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। যদি এছাড়াও না হয়, আমরা আলোক ফাঁদ ব্যবহার করতে পারি। একর প্রতি 8খানা আলোক ফাঁদ যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু মাজরা পোকার অনেকটা কন্ট্রোল নিয়ে আসে। যদি দেখা যায় প্রচণ্ড মাজরা পোকার কন্ট্রোল, মানে প্রাদুর্ভাব হয়েছে এবং আমার সে কেটে দিচ্ছে পুরো, তাহলে কিন্তু আমরা রাসায়নিক দিকে যাব। রাসায়নিক দেওয়ার আগে, তার আগে কিন্তু আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করব। আর একটা পদ্ধতি বলে দিই,
ট্রাইকোগামা জাপোনিকা বলে একটা পোকা আছে, যেটা মাজরা পোকার ওই লার্ভাগুলোকে খায়। সেই পোকা যদি আমরা দেখি জমিতে আছে, তাহলে কিন্তু আমাদের একটা মন থেকে শান্তি আসা দরকার যে এই পোকাগুলো আমাদের মাজরা পোকাকে ধ্বংস করবে। সুতরাং এই বায়োলজিক্যাল কন্ট্রোলটাকেও আমরা ব্যবহার করতে পারি। মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য কীটনাশক তো দেবই, তার আগে কয়েকটা আমি কথা বলি কখন দেব। এর একটা ইটিএল লেভেল থাকে, ইটিএল বলতে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। কখন অরিজিনালি মাজরা পোকার জন্য আমরা স্প্রে করব, যখন দেখবেন আমার একটা এরিয়ার মধ্যে যেখানে আমি ধান লাগিয়েছি সেখানে মোটামুটি 10% মতো আপনার ওই পাশকাঠি দশাতে আপনার যেটাকে বলে ডেড হার্ট দেখা দিয়েছে, দশাটা মানে উপরগুলো শুকিয়ে গেছে, তাহলে কিন্তু সেই সময় আমরা মাজরা পোকার জন্য স্প্রে করব। অথবা যদি আমরা দেখি যে শীষ অবস্থাতে প্রায় 5 to 10% মতো আমরা সাদা শীষ দেখতে পাওয়া যাচ্ছে, তখন আমরা মাজরা পোকার জন্য স্প্রে শুরু করব। কি করব? এখন আমরা আলোচনা করব এই যে আমাদের মাজরা পোকা লাগছে ধানের ক্ষেত্রে, সেখানে আমরা কিভাবে রাসায়নিকভাবে আমরা কন্ট্রোল নেব। প্রথমেই বলি, যখন ধান 20 থেকে 25 দিনের মাথায় চলে যাবে, প্রথম আমরা দানা প্রয়োগ করব। দানা কি প্রয়োগ করব? নিচিনোর কাছে আছে সরি বলে একটি উত্তম এবং আধুনিক হাতিয়ার। সরি দানা বিশিষ্ট একটি কীটনাশক, যেটি ছড়িয়ে দিলে 20 থেকে 25 দিনের মাথায়, তাহলে আপনার এই ধান সুরক্ষিত থাকবে মাজরা পোকা থেকে। মাত্রা কত? 5 কেজি প্রতি একর হিসাবে আপনাকে ছড়াতে হবে এই সরি। সরির মধ্যে আছে ফ্লুবেন্ডামাইড 0.7% জিআর। পরপর দুখানা প্রতিবেদন আমরা দেখব, একটু দেখে নেন। आपके धान की फसल को तना छेदक से नियंत्रित रखने के लिए निचिनो इंडिया लेकर आया है एक बेहतरीन उत्पाद शोरी। शोरी दे स्वस्थ और मजबूत आधार, जिससे मिले आपको उत्तम पैदावार। शोरी के उपयोग के अनेक फायदे हैं। शोरी तना छेदक पर संपूर्ण नियंत्रण प्रदान करने के साथ जड़ों का बेहतर विकास और उत्तम पैदावार भी देता है। शोरी आधुनिक जापानी तकनीक से बनाया गया है। शोरी में फ्लुबेंडामाइड है, जो प्रयोग के 1 घंटे में ही अपना प्रभाव दिखाना शुरू कर देता है। अपनी अनोखी क्रिया के माध्यम से शोरी धान के तने की सतह को कोट करती है और यह तना छेदक के प्रवेश के लिए एक सुरक्षात्मक अवरोध बनाता है। इस तरह शोरी धान की फसल को तना छेदक से 20 दिनों तक बचाती है। शोरी 5 किलोग्राम प्रति एकड़ यूरिया या रेत में मिलाकर इस्तेमाल करें। रोपनी के 15 से 25 दिनों के अंदर शोरी के दाने उपयोग करें। खेत में 2 से 3 इंच पानी जरूर रखें और यह सुनिश्चित करें कि पानी एक खेत से दूसरे खेत में न जाए। धान की फसल के लिए शोरी 5 किलोग्राम प्रति एकड़ दे तना छेदक से संपूर्ण और लंबे समय तक नियंत्रण। নেক্সট, কীটনাশক ওষুধ হিসাবে এই মাজরা পোকাকে দমন করার জন্য যারা স্প্রে সেগমেন্টে যাবেন এবং যারা স্প্রে করতে চাইছেন, তাদের জন্য বলি অনেকগুলি প্রোডাক্ট আছে নিচনের হাতে, যেগুলো আপনারা স্প্রে করতে পারেন। যেমন প্রথম কাট অফ এসপি, যেটা হচ্ছে ওয়াট অফ এসপি নামে পরিচিত নিচিনোর কাছে। মাত্রা কত? মাত্রা হলো 400 গ্রাম প্রতি একর হিসাবে। অথবা আপনারা ব্যবহার করতে পারেন আরাসি। আরাসির মাত্রা হলো 70 থেকে 100 ml। 100 ml বেস্ট, 100 ml প্রতি একর হিসাবে। নেক্সট লিকুইড প্রোডাক্ট হলো গেটডিট প্লাস। নিচনের হাতে উত্তম প্রোডাক্ট রয়েছে, 400 ml প্রতি একর হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন। মাজরা পোকার জন্য উত্তম সলিউশন পাবেন। অথবা ব্যবহার করতে পারেন চন্ডিকা বলে একটি প্রোডাক্ট আছে নিচনের কাছে, যারও মাত্রা, চন্ডিকার মাত্রা হলো 400 থেকে 625 ml প্রতি একর হিসাবে। অথবা ব্যবহার করতে পারেন কোমা বাইফেন্থ্রিন 400 ml প্রতি একর হিসাবে ধানের মাজরা পোকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা শোনার জন্য। এবং আমি একটা রিকোয়েস্ট করব, সব সময় যদি আপনারা
নিজের ধানকে সুরক্ষিত রাখতে চান, নিজের ক্ষেতকে সুরক্ষিত রাখতে চান, সবসময় বায়োলজিক্যাল প্রোগ্রাম, বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট আগে করুন, তারপরে আপনি রাসায়নিক পদ্ধতিতে যান। থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং দিস ভিডিও, এবং এই বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সব কৃষক বন্ধুকে ধন্যবাদ।